সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো? আজ তোমাদের সাথে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ তোমাদের সাথে হাজির হয়েছি আজকের এই ক্লাসে। সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে হাজির হয়েছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1 এর ক্লাস নিয়ে। আজকের বিষয় কোড 66421। আজকের বিষয়বস্তু বিভিন্ন নির্মাণ সামগ্রীর মাঠ পরীক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখনই ফিল্ডে কাজ করতে যাই আমাদের প্রতিনিয়ত এই কাজটি করতে হয়। যে কারণে আমরা যদি চাই যে ভালো ম্যাটেরিয়ালস কিনতে, সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি নজর রাখতে হবে, কারণ আমাদের প্রতিনিয়ত ম্যাটেরিয়ালসের টেস্ট করতে হয় এবং কোয়ালিটি যাচাই করতে হয়। আমি যদি কোয়ালিটি যাচাই করতে চাই, অবশ্যই আমাকে ফিল্ড টেস্টের বিষয়টি বিস্তারিত জানা উচিত। যখন আমি জানতে পারবো, দেন আমি যে কোনো বিষয় আমি সহজে হ্যান্ডেলিং করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখব। আজকের এই অধ্যায় শেষে আমরা শিখব ইটের মাঠ পরীক্ষা বর্ণনা করতে পারবো, বালির মাঠ পরীক্ষা বর্ণনা করতে পারবো, সিমেন্টের মাঠ পরীক্ষা বর্ণনা করতে পারবো, পাথরের মাঠ পরীক্ষা বর্ণনা করতে পারবো এবং বিভিন্ন প্রকার কাঠের মাঠ পরীক্ষা বর্ণনা করতে পারবো। এই যে বিষয়টি ইট, বালি, সিমেন্ট, পাথর এবং কাঠ, আমরা প্রাথমিক পর্যায়ে এই 5টি বিষয়ে ফিল্ড টেস্ট শেখার চেষ্টা করব এবং পরবর্তীতে অন্যান্য ম্যাটেরিয়ালগুলি আমরা পর্যায়ক্রমে শিখব। তাহলে বন্ধুরা, চলো প্রথমে আমরা দেখি ইটের মাঠ পরীক্ষা। ইটের মাঠ পরীক্ষা আমরা কিভাবে করি। দেখো বন্ধুরা, এখানে কিছু ইট দেখা যাচ্ছে। এই ইটের কিছু বিষয়বস্তু কি বুঝতে পারতেছো? একটা বিষয় খেয়াল করো, প্রতিটা ইট একবার সমতল পৃষ্ঠ বরাবর সেট হয়ে আছে এবং প্রতিটা কিনারা চমৎকার একটা শেপ দেখা যাচ্ছে, যে সাইডগুলি এবং ধারগুলি খুব তীক্ষ্ণ। অর্থাৎ আমরা যে টেস্টটা করব সেই টেস্টটা কি, ইটের আকার ঠিক থাকবে ও কিনারাগুলো সোজা থাকবে। তাহলে আকার বলতে আমরা কি বুঝি, আমাদের পিডব্লিউডি স্ট্যান্ডার্ড অনুযায়ী 9.5, 4.5 এবং 3.25 ইঞ্চি একটা ইটের মাপ। যদিও আমরা এই মাপটা সচরাচর খুব একটা পাই না, কারণ আমাদের দেশের ইট ভাটা যারা ইট তৈরি করে তারা এইটার হলো ফর্ক মার্ক, এই মাপে ফর্ক মার্ক বানায় এবং ইটটা এটার চেয়ে কম হয়, পুরানোর পর কমে যায়। যে কারণে এই মাপটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাই না, যদিও আমরা পিডব্লিউডি স্ট্যান্ডার্ড হিসেবে এটা মেনটেন করার চেষ্টা করি। তবে তোমাদের কাছে আমি অবশ্যই আশা করব তোমরা আকার আকার বলতে এবং এই যে শেপ, এই শেপটা অবশ্যই খেয়াল রাখবা এবং কিনারাগুলি অবশ্যই যেন তীক্ষ্ণ এবং সোজা থাকে। দেখো বন্ধুরা, এখানে আমি ইট একটার পর একটা সাজালাম। দেখো প্রতিটা ইট কিন্তু সমতল সারফেসের সাথে মিশে গেছে, অর্থাৎ সাইজটা খুব সুন্দর আছে। এতে কি হয়, জয়েন্টগুলি ইউনিফর্ম জয়েন্ট পাওয়া যায়। পাশাপাশি এটা দেখো যে আমরা এইভাবে সাইজটা মাপবো, দেখার চেষ্টা করবো যে আমাদের কাছাকাছি সাইজটা আছে কিনা। তাহলে প্রথমে কি, ইটের আকার এবং কিনারাগুলো আমরা সোজা আছে কিনা সেটা চেক করব। পরবর্তী আমরা চেক করব, দেখো বন্ধুরা এখানে দুইটা ইট সাজানো আছে। এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে বাম সাইডে যে ছবিটা আছে সেই ছবি এবং ডান সাইডে ছবি, এই ছবি আমরা চাই কি ইটের কালার, যে ইট, কারণ বাংলাদেশের যে ইটগুলি আসে সেই ইটের মধ্যে দেখা যায় অনেক এলাকার মাটিতে চুন থাকে, যে কারণে দেখা যায় অনেক ইটে চুনের একটা প্রলেপ দেখা যায়, অর্থাৎ কিছুটা সাদা সাদা আসে। আবার অনেকগুলিতে চুন পাওয়া যায় না, কারণ ওই এলাকার মাটিতে চুন থাকে না। যে কারণে আমরা চাই কি, মূলত চাই ইটের কালারটা
তামাটে লাল বর্ণের হোক। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা যেহেতু চুনের প্রভাব পাই, এই ক্ষেত্রে আমরা দেখব অবশ্যই যে যেখানে কালারটা আছে প্রতিটা কালার যেন ইউনিফর্ম কালার হয় এবং লালচে তামাটা বর্ণের, অথবা যদি হালকা কিছু চুনের প্রলেপ আসে সেটাও যেন হালকা থাকে এবং প্রতিটা কালার যেন একই থাকে। তাহলে বিষয়টা আমরা কি দেখব, যে রং সব ইট একই রঙের হবে, অর্থাৎ লালচে তামাটে বর্ণের হবে। তাহলে বন্ধুরা এখানে কিছুটা চুন আসতে পারে, বাট ম্যাক্সিমাম কালারটি আমার আসবে লালচে তামাটে বর্ণের এবং প্রতিটা ইট একই ধরনের কালার যেন হয়, সেই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। তাহলে বন্ধুরা আমরা এই পর্যায়ে চলো দেখি, আমরা আরেকটা দেখি ইট। দেখো বন্ধুরা আমরা কি করি, দুটো ইট হাতে নেই এবং পরস্পরকে আঘাত করি। দুইটি ইটকে যদি আমরা পরস্পর আঘাত করি তাহলে এখানে একটা মেটালিক সাউন্ড হবে, মেটালিক ধাতব সাউন্ড হবে। যদি আমার সাউন্ডটা ক্লিয়ার এবং মেটালিক হয় সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই ভালো ইট। যদি সাউন্ডটা ড্যাব ড্যাব হয় তাহলে আমরা বলবো এটা দুর্বল ইট, অর্থাৎ 2 নাম্বার বা 3 নাম্বার ইট। তাহলে আমরা কি দেখব, 3 নাম্বার দেখব দুটি ইট পরস্পর আঘাত করলে ধাতব শব্দ হবে। তাহলে বিষয়গুলি খেয়াল করো যে আমরা অবশ্যই এটা খুব সহজে করতে পারি। এই টেস্টটা অবশ্যই তোমরা ফিল্ডে করবা, যা থেকে আমরা ইটের একটা ধারণা নিতে পারি যে এইটা ভালো বা মন্দ। চলো বন্ধুরা তারপর পরবর্তীতে দেখি ইট। এই ইট নিব, ইট নেওয়ার পরে নখ দিয়ে আঁচড় কাটার চেষ্টা করবো। দেখো বন্ধুরা অনেক ইটের মধ্যে নখের আঁচড় পড়ে, আবার অনেক ইটের মধ্যে নখের আঁচড় পড়ে না। অর্থাৎ যে ইটের মধ্যে নখের আঁচড় পড়ে সেটা অবশ্যই খারাপ ইট, আর যে ইটের মধ্যে আঁচড় পড়ে না সেটা ভালো ইট। অর্থাৎ 4 নম্বর কি, নখ দিয়ে কিংবা চাবি দিয়ে প্রথম শ্রেণীর ইটের গায়ে দাগ বসানো যাবে না। তাহলে ভালো ইট যদি হয় তাহলে অবশ্যই দাগ পড়বে না। 5 আমরা দেখি দুটি ইট পরস্পরকে টি আকৃতিতে করে টি আকৃতি করব। টি আকৃতি করার পরে আমরা কি করব, 4 থেকে 5 ফিট উপর থেকে, 4 থেকে 5 ফিট অর্থাৎ 1.2 থেকে 1.5 মিটার উপর থেকে আমরা শক্ত মাটির উপরে ফেলে দিব, জাস্ট এই টি শেপে। যদি দেখা যায় মাটিতে পড়ার পর ভেঙে যায় তাহলে এটা ভালো ইট না, আর যদি না ভাঙে তাহলে বলবো এটা ভালো ইট। অর্থাৎ দুইটি ইটকে ইংরেজি টি এর মতো করে ধরে 4 থেকে 5 ফিট উপর থেকে মাটিতে, শক্ত মাটিতে ফেলে দিলে ভাঙবে না। তাহলে বন্ধুরা আমরা 5 নম্বর টেস্টটা করলাম। এগুলো কিন্তু প্রতিটা টেস্ট আমরা ফিল্ডে করব এবং এটি আয়ত্ত করার চেষ্টা করব। দেন আমরা আরেকটা টেস্ট খুব সহজে করতে পারি, সেটা কি 6। দেখো বন্ধুরা আমরা কি করব, একটা ইটকে ভাঙবো, ভাঙার পরে আমরা ভিতরের যে অবয়বটা দেখার চেষ্টা করব। যদি এর মধ্যে দেখি যে ভিতরে ভয়েড আছে তাহলে এটা দুর্বল ইট, বা ভিতরে অন্য কোনো সমসত্ব কালার নাই, অন্য কোনো কালার আছে তাহলে এটা ভালো না, মন্দ ইট। যদি সম্পূর্ণ কালারটা একই হয় এবং কোনো ভয়েড না থাকে তাহলে এটা অবশ্যই ভালো মানের ইট। এই বিষয়টা কিন্তু আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। আরও অনেকগুলি টেস্ট আছে যে টেস্টগুলি আমরা সবসময় করতে পারি না, বাট ফিল্ডে এই টেস্টগুলি আমি অবশ্যই করতে পারি এবং সহজে করব। দেন আমরা ইটের বলবো যে এটা ভালো না মন্দ। তাহলে বন্ধুরা চলো এবার আমরা দেখি এবার বালির মাঠ পরীক্ষা। প্রথমে দেখলাম ইটের মাঠ পরীক্ষা, এবার দেখব বালির মাঠ পরীক্ষা। বালির কিছু আমরা মাঠ পরীক্ষা করি, খুব অল্প কিছু মাঠ পরীক্ষা, যে মাঠ পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারি এই বালি ভালো না মন্দ। বিষয়টা একটি খেয়াল করো বন্ধুরা। প্রথমে আমরা কি দেখি, বালির বাহ্যিক দর্শনে একটা বালি দেখব, বালি হাতে নিব, নেওয়ার পরে জাস্ট এইভাবে হাতে নিব, হাতে নিয়ে আমরা 2 হাতের আঙুল দিয়ে একটু ঘষা দিব। এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে এই বালিতে দানাটা কেমন, দানাটা কি মোটা, মিডিয়াম না সূক্ষ্ম। কারণ আমরা বিভিন্ন ধরনের বালি ইউজ করি, ফাইন স্যান্ড, কোর্স স্যান্ড এবং মিডিয়াম স্যান্ড। তাহলে যদি দানা আমার
হাতের বা আঙ্গুলের চাপে বোঝা যায় যে দানা দানা আছে, দেন আমি বলবো এই দানাটা এই কাজের জন্য উপযুক্ত। কারণ এই দানার সাপেক্ষে আমরা বালিকে এফএম দ্বারা নির্ণয় করি। যেমন 0.8 থেকে 2.8 পর্যন্ত আমরা বালি সাধারণত পাই। তাহলে 0.8 কি? আমরা বিটি বালি। 1 থেকে 1.5 পর্যন্ত এটা মিডিয়াম স্যান্ড এবং 1.5 থেকে 2.8 পর্যন্ত কোর্স স্যান্ড। এই যে বিষয়টা এই এফএম এর মাধ্যমে মানে আঙ্গুলে ঘষা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। দেন আরেকটা টেস্ট করব, সেটা কি? বালি দেখব, দেখার পরে এর মধ্যে পরিষ্কার না কাদাযুক্ত বা ময়লাযুক্ত, এই বালিটা আমি দেখব যে এটা কেমন ধরনের। এটা কি পরিষ্কার বালি, না ময়লাযুক্ত বালি, না কয়লাযুক্ত বালি বা কাদাযুক্ত বালি? তাহলে এই বিষয়গুলি আমরা কি করি? বালির বাহ্যিক দর্শনের মাধ্যমে পাই। তারপরে আমরা পাই কিছু বালি হাতে নিব, এক হাতের মুষ্টিতে নিয়ে ঘষা দিব হাতের মধ্যে, 2 হাত একটা ঘষা দিব। ঘষা দেওয়ার পরে আমরা হাতের তালুতে দেখব যে কি অবস্থা। যদি কাদা থাকে তাহলে হাতের তালুতে লেগে যাবে, আর যদি কাদা না থাকে তাহলে কিন্তু হাতের তালুতে লাগবে না। আমরা যদি হাতটাকে একটু কষে এই হাততালি দিয়ে ফালাই দিই, দেখবা যে হাতের মধ্যে যদি কাদা থাকে অবশ্যই একটা কাদার প্রলেপ পড়বে, আর যদি কাদা না থাকে তাহলে কোনো প্রলেপ পড়বে না, হাত পরিষ্কার থাকবে। আমরা এইভাবে কিন্তু আয়ত্ত করতে পারি যে এটা কি পারি? বালিতে কাদার উপস্থিতি। 3 নম্বর, আমি বালিতে দেখি কি? লবণ, কয়লা, এক্সেট্রা বিষয়গুলি বা কাদা, এই যে বিষয়গুলি আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? এটা কিন্তু সহজেই করতে পারি। আমরা কি করব? ফিল্ডের থেকে বালি নিব, নিয়ে একটা গ্লাসে সুন্দর করে অর্ধেক বালি নিব, তারপর পানি দিব। পানি দেওয়ার পর এটাকে নাড়ানোর চেষ্টা করব। কিছুক্ষণ স্ট্যাগনেন্ট অবস্থা রাখলে দেখা যায় এই মাটিটা যদি কাদাযুক্ত হয় তাহলে ঘোলা হবে বেশি, এবং যদি কয়লাযুক্ত হয় তাহলে কি উপরের দিকে একটা কয়লা ভাসবে। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা কি আয়ত্ত করতে পারি? এই বালিতে কাদা এবং কয়লার পরিমাণ। পাশাপাশি আমি কি করতে পারি? দেখো বন্ধুরা, এই যে কয়লা, এই কয়লা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ একটা উপাদান। কারণ এই কয়লা যখনই পানি পায় আস্তে আস্তে বড় হয় এবং ফুলে ওঠে, যার ফলে এই প্লাস্টার সমস্যা হয়, রঙের সমস্যা হয়, যে কারণে আমরা কয়লাটাকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা এইভাবে আমরা কি পাই? বালির মধ্যে কাদা এবং কয়লার উপস্থিতি। পাশাপাশি আমরা আরেকটা টেস্ট করি, সেটা কি? লবণের উপস্থিতি। বালির মাঝে লবণ জাতীয় পদার্থের উপস্থিতি। এটা কিভাবে পাই? ঠিক সেম উপায়ে গ্লাসের মধ্যে পানি নিব এবং বালি গোটা দিব, এবং ওই বালিটা আমরা জিহ্বার আগায় নিয়ে একটু স্বাদটাতে টেস্ট করবো যে এটা কি লবণাক্ত না লবণাক্ত ছাড়া। যদি নোনতা লাগে তাহলে বলবো লবণ আছে। লবণটা কিন্তু বালির জন্য খুবই ক্ষতিকারক একটা উপাদান, যা আমাদের বিল্ডিংটাকে ড্যাম করতে সহায়তা করে এবং ড্যাম করে দেয়। তাহলে আমরা অবশ্যই লবণ মুক্ত বালি চাই। তাহলে বালির এই 4টা পরীক্ষা তোমরা অবশ্যই যেন সুন্দরভাবে করতে পারো, বিষয়টা খেয়াল রাখবা। চলো বন্ধুরা, এ পর্যায়ে আমরা আসি সিমেন্টের মাঠ পরীক্ষা। তাহলে সিমেন্টের মাঠ পরীক্ষাতে আমরা কি পাই? সিমেন্টের মাঠ পরীক্ষাতে আমরা পাই সূক্ষ্মতা পরীক্ষা। ফার্স্ট আমরা কি করব? হাতের মধ্যে কিছু সিমেন্ট নিব, 2 আঙ্গুলের চাপ দিব। যদি মিহি হয় অর্থাৎ পিস্তা জাতীয় হয় তাহলে বলবো এটা সূক্ষ্ম অনেক বেশি। যদি বালির সিমেন্টের সূক্ষ্মতা থাকে তাহলে এর কি বন্ডিং ক্যাপাসিটি অনেক বেশি থাকবে। তাহলে আমাদের অবশ্যই চাই কি? ফাইননেস বা সূক্ষ্ম। তাহলে বন্ধুরা এটা কিভাবে করি? আমরা 2 আঙ্গুলের মধ্যে ঘষা দিই। আঙ্গুলে ঘষা দিলে বুঝতে পারবো এটা কি সূক্ষ্ম না দানাদার। যদি দানাদার থাকে তাহলে ভালো না, আর যদি সূক্ষ্ম থাকে তাহলে অর্থাৎ মিহি থাকে তাহলে অবশ্যই ভালোই সিমেন্ট। এই পর্যায়ে আমরা দেখব তাপমাত্রা পরীক্ষা। অর্থাৎ আমরা একটা ব্যাগে কি করব? হাত দিব। হাত দেওয়ার পর যদি দেখি এটা ঠান্ডা অনুভূত হয় তাহলে আমরা বলবো এটা ভালো সিমেন্ট। যদিও এই পরীক্ষাটা আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, কারণ বাংলাদেশে এখন সিমেন্ট দেখা যায় আজকে সিমেন্ট উৎপাদন হয়েছে কালকেই প্রজেক্টে চলে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে এই ধরনের সিমেন্টে আমরা এই পরীক্ষাটা করে রেজাল্ট পাওয়া যাবে না, কারণ পরের দিন এবং 2-1 দিন গরম থাকে।
আমরা কি করব, যে অন্তত 3-4 দিন পরে এই পরীক্ষাটা করব, করার পরে বুঝবো যেটা ঠান্ডা না গরম। যদি ঠান্ডা থাকে তাহলে বলবো এটা ভালো সিমেন্ট, আর যদি গরম থাকে তাহলে বলবো এটা নিরপেক্ষ। এই পর্যায়ে আমরা আরো কিছু টেস্ট করি, সেটা কি উৎপাদনের তারিখ দেখে। অর্থাৎ আমরা এই যে সিমেন্টের বস্তার গায়ে আমাদের ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে, যে কবে উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমরা সিমেন্ট যখন উৎপাদন হয় তার থেকে একটা রেঞ্জ আছে, দেখা যায় 15 দিন থেকে 1 মাস এই সিমেন্টটা ভালো থাকে, এরপর আস্তে আস্তে এর সেটিং হয়ে যায় এবং দলা দলা হয়ে যায়। এই অবস্থায় আমরা উৎপাদনের তারিখ দেখেও মন্তব্য করব এটা ভালো না মন্দ সিমেন্ট। তাহলে বন্ধুরা আমরা অবশ্যই সিমেন্টের গায়ে দেখব যে এর ম্যানুফ্যাকচারিং ডেট কবে। 4 নাম্বার দেখব গন্ধ শুকে। সিমেন্টের একটা ধূসর গন্ধ আসবে, মাটি মাটি একটা গন্ধ থাকবে, সেই গন্ধটা আছে কিনা। 5 রং দেখে। আমরা বেশিরভাগ সিমেন্টই, যেটা আমরা কনস্ট্রাকশন এর এই যে প্লাস্টার বা মর্টারে ইউজ করি, সেই সমস্ত সিমেন্ট ম্যাক্সিমামই গ্রে কালার, কিছু কিছু রেডিশ টাইপের আছে, কিন্তু ম্যাক্সিমামই গ্রে কালার। এই গ্রে কালারটা দেখব যে গ্রে কালারের আছে কিনা। পাশাপাশি আমরা সিমেন্টের আরেকটা টেস্ট করি, যদিও আমরা এটার রেজাল্ট খুব একটা বেশি পাই না। আমরা এক মুষ্টি সিমেন্ট পানির উপরে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে দেখার চেষ্টা করি সবগুলি থিতিয়ে পড়ছে কিনা। এইটা যে থিতিয়ে পড়ছে কিনা এই টেস্টটা আমরা করতে পারি পোর্টল্যান্ড সিমেন্টে, বাট কম্পোজিট সিমেন্টে এটা পারি না, কারণ কম্পোজিট সিমেন্টে ফ্লাই অ্যাশ থাকে, যা সিমেন্ট পানির উপরে ভাসে, যে কারণে আমরা কম্পোজিট সিমেন্টের এই টেস্টে রেজাল্ট পাই না। বাট আমরা পোর্টল্যান্ড, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটা, সেটা যদি আমরা এক মুষ্টি সিমেন্ট পানির উপরে ছেড়ে দেই, কিছুক্ষণ পর দেখবা যে এই সমস্তটাই ডুবে গেছে। যদি ভেসে না থাকে তাহলে বলবো ওটা ভালো সিমেন্ট। তাহলে বন্ধুরা এটা অবশ্যই শুধুমাত্র অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, বাট নট কম্পোজিট সিমেন্ট, মনে রাখবা বন্ধুরা। তাহলে এই পর্যায়ে আমরা আসি পাথরের মাঠ পরীক্ষা। পাথরের মাঠ পরীক্ষা যখন আমরা করতে যাই, আমরা কিছু টেস্ট করি। সেই টেস্টগুলি কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু অনেকগুলো বিষয় জানার আছে, বোঝার আছে। একটা দেখব কি বাহ্যিক দর্শনে। দেখো বন্ধুরা, আমরা পাথর দেখেও কিন্তু মন্তব্য করতে পারি। তুমি যদি একটু অনেকগুলি পাথর তুমি পর্যায়ক্রমে দেখতে থাকো, তুমি কিন্তু এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারো যে না এটা ভালো সিমেন্ট, না এটা খারাপ সিমেন্ট। যদি এটা ভালো সিমেন্ট হয় তাহলে এটা কি হবে, দেখা যাবে যে, সরি, ভালো পাথর হয় তাহলে দেখা যাবে এর একটা কালার, সুন্দর একটা কালার আসবে। পাশাপাশি এর গঠন, এর ওয়েট। আমরা কি করি, আমরা একই মাপের দুইটি ইট পাথর আমরা দুই হাতে নেই, নিয়ে দেখার চেষ্টা করি যে এটার কালারটা কেমন, এর ওজনটা কেমন, এটার গঠনটা কেমন। তাহলে আমরা কি করি, বাহ্যিক দর্শনে এই বিষয়গুলি বোঝার চেষ্টা করি এবং এখান থেকে আলাদা আলাদা সেগ্রিগেশন করতে পারি যে এটা কি মরা পাথর না তাজা পাথর। এভাবেও কিন্তু আমরা বাহ্যিক দর্শনে বের করতে পারি। তাহলে বন্ধুরা আমরা বাহ্যিক দর্শনে প্রথমে দেখি এবং এই পাথরের আরেকটা দেখি যে এর মধ্যে কি কাদাযুক্ত আছে কিনা বা ময়লাযুক্ত আছে কিনা, সেটাও কিন্তু আমরা খেয়াল করি। এটা কিভাবে দেখি, বাহ্যিক দর্শনে। পরবর্তীতে ওজন পরীক্ষা। অর্থাৎ আমরা কি করব, একই মাপের বা একই আকারের দুইটি পাথর দুই হাতে নিব। দুই হাতে নেওয়ার পরে আমরা বোঝার চেষ্টা করব যে কোনটার ওজন বেশি, কোনটার ওজন কম। যদি দেখা যায় একই ওজন, তাহলে আমরা বলবো পাথরটা বেশ ভালো। আর যদি যেটার ওজন বেশি সেটা ভালো, আর যেটার ওজন কম সেটা একটু দুর্বল। তাহলে ওজনের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি। পাশাপাশি আমরা এটাও করতে পারি, একটা পটে, এক সমপরিমাণ পটে আমরা পাথর নিয়ে ওজন দেখতে পারি, আমরা ওয়েট মাপতে পারি। সেখান থেকেও যদি দেখি যে যেটার ওজন বেশি সেটার ভালো, আর যেটার ওজন কম সেটার খারাপ। এই অবস্থায় আমরা ওজন পরীক্ষার মাধ্যমে টেস্ট করতে পারি।
বর্ণের সাম্যতা অর্থাৎ রং। আমরা দেখি যে একই কালারের আছে কিনা। আমাদের দেশে কিন্তু অনেক ধরনের পাথর পাওয়া যায়। কালো, হালকা গ্রে কালার, হালকা হোয়াইট কালারের দিকে মানে হালকা হালকা হোয়াইট, বিভিন্ন বিভিন্ন রেডিশ টাইপের, ইয়েলো টাইপের বিভিন্ন রঙের আছে। তবে আমাদের ম্যাক্সিমামই দেখা যায় যে সমস্ত এই পাথরগুলি ভালো, সেটা কালার কালো বা গ্রে কালারের পাথর যেটা থাকে, সেই পাথরগুলি মোটামুটি ভালো। বাট হলুদ বা লালচে যে পাথরগুলি থাকে, সেই পাথরগুলি একটু মরা পাথর এবং এটি দুর্বল পাথর হিসেবে আমরা আখ্যায়িত করি। তাহলে বন্ধুরা, যে পাথর আমরা ইউজ করব, যদি কালো থাকে সব যেন কালো থাকে, যদি গ্রে থাকে সব যেন গ্রে টাইপের থাকে। এরপরে কি করি, আঁচড় কেটে আমরা কি করব, পাথরের গায়ে ছুরি বা নখ দিয়ে আঁচড় কাটার চেষ্টা করব। যদি আঁচড় পড়ে যায় তাহলে বলবো এটা ভালো পাথর না। আর যদি আঁচড় না পড়ে তাহলে বলবো এটা ভালো পাথর। আঘাত করে অর্থাৎ দুইটি পাথর পরস্পরকে আঘাত করব। আঘাত করার পরে যদি দেখা যায় এটার মেটালিক সাউন্ড, খুব হাইলি মেটালিক সাউন্ড হয়, তাহলে বলবো এটা অবশ্যই ভালো পাথর। আর যদি মেটালিক সাউন্ড না হয় তাহলে বলবো এটা দুর্বল পাথর। তাহলে বন্ধুরা, বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল করবো। চলো বন্ধুরা, এরপরে দেখি ঘর্ষণ পরীক্ষা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, কারণ আমরা যখন রাস্তা তৈরি করি, টপিং আমরা পাথর দিই। এই পাথরের মধ্যে আমরা যখন গাড়ি চলে প্রচণ্ড ঘর্ষণের সৃষ্টি হয়, এর ফলে পাথর ক্ষয় হয়ে যায়। তাহলে বন্ধুরা, যদি পাথর ক্ষয় হয় তাহলে আমার কি রাস্তার ডিউরেবিলিটি কম হবে। তাহলে আমরা কি করি, ঘর্ষণ একটা পরীক্ষা করি, যে দুইটি পাথর পরস্পরকে ঘষা দেই বা রেদা দিয়ে ঘষা দিই। যদি দেখা যায় এটা ক্ষয় হয়ে গেছে বা ধুলাধুলা হয়ে গেছে, দেন বলবো এটা ভালো পাথর না। ক্ষয়ের পরিমাণ আমরা কতটুকু দেখব, যে 1-2% না এর বেশি। যদি এর বেশি হয় তাহলে বলবো মন্দ পাথর, আর যদি 1-2% এর মধ্যে থাকে তাহলে বলবো এটা ভালো পাথর। এই টেস্টগুলি আমরা কিন্তু ল্যাবরেটরিতেও করি, যেটা লস অ্যাব্রেশন টেস্টিং মেশিনের মাধ্যমে করতে পারি। তাহলে বন্ধুরা, এই যে পাথরে আমরা মাঠ পরীক্ষাগুলি করলাম, এই পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী পরীক্ষা। এই পরীক্ষাগুলি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে শিখবা এবং দেখার চেষ্টা করবা। তোমরা প্রতিনিয়ত প্রতিটা ম্যাটেরিয়ালস দেখবা, কারণ পাথর কিন্তু অনেক ধরনের পাওয়া যায়। এখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন পাথর ভালো, কোন পাথর কোন নির্মাণ কাজের জন্য ভালো। কারণ আমরা যখন হাই রাইজ কোনো বিল্ডিং করতে যাই বা লো হাইটের কোনো বিল্ডিং করতে যাই, দুই অবকাঠামো কিন্তু একই ধরনের পাথর লাগে না। তাহলে বন্ধুরা, কোথায় কি ধরনের পাথর লাগবে সেটা কিন্তু আমরা যদি না বুঝি, না চিনি, তাহলে কিন্তু অনেক সময় আমাদের কারণে একটা কাঠামো দুর্বল হয়ে যায় এবং এর স্থায়িত্ব কমে যায়। তাহলে বন্ধুরা, অবশ্যই এই টেস্টগুলি খুব যত্ন সহকারে করার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে চলো আমরা দেখি কাঠের মাঠ পরীক্ষা। কাঠের মাঠ পরীক্ষাতে আমরা কি পাই, কাঠ। আমরা কিভাবে আইডেন্টিফাই করি যে একটি কাঠ ভালো না মন্দ। কাঠ ভালো না মন্দ আমরা যখন আইডেন্টিফাই করতে যাই, এখানে কি করি, দেখো বন্ধুরা, এখানে কিছু কাঠ আছে। এই কাঠের মধ্যে কিছু বিষয় কি খেয়াল করতে পারতেছো? দেখো এখানে বেশ কয়েকটা কাঠের মধ্যে গিট আছে, গিট, গোল গোল গিট। আমরা গাছের মধ্যে গিট দেখতে পাই। এখানে কিছু পল দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে সাদা সাদা অংশ, এটাকে আমরা বলি পল। এই যে সাদা অংশ বা এই যে সাদা অংশ, এগুলি পল। তাহলে এইটা হলো গিট। এই গিট কিন্তু খুবই ক্ষতিকর একটা উপাদান এবং এই পলটাও ক্ষতিকর একটা উপাদান, কারণ এই দিক দিয়ে কাঠ প্রথমে নষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমরা কি বলবো, এক, ত্রুটিমুক্ত, অর্থাৎ এগুলো কৃত্রিম ও প্রাকৃতিক উভয় ধরনের ত্রুটিমুক্ত হবে। কৃত্রিম এবং প্রাকৃতিক, প্রাকৃতিক কি, এই গিট এবং কি এই পল, এগুলো কিন্তু প্রাকৃতিক। পাশাপাশি কৃত্রিম দেখা যায় যে এটা বেঁকে যায়, কাটার সময় ঠিকমতো থাকে না। তাহলে এই যে বাঁকায়ে গেল, এগুলি কি আমাদের ত্রুটিমুক্ত যেন থাকে, বা কাটার সময় এই কাঠটা বাঁকা কেটে গেছে, যে এই সোজা কাটার কথা
স্ট্রেট কাটা কথা, সেটা না হয়ে বাঁকা হয়ে গেছে, এটা একটা দোষ। তাহলে বন্ধুরা আমরা ত্রুটিমুক্ত কাঠ চাই। তারপরে বর্ণের সাম্যতা, অর্থাৎ যে বর্ণের কাঠ আছে সবগুলি কাঠ যেন একই বর্ণের হয়। তবে এখানে গাঢ় বর্ণের কাঠগুলি অবশ্যই ভালো কাঠ এবং হালকা বর্ণের কাঠগুলি একটু দুর্বল কাঠ। তাহলে বন্ধুরা বিষয়গুলি অবশ্যই তোমরা খেয়াল করবা। বর্ণের সাম্যতা দেখো, প্রতিটা কালারের একটা সাম্যতা দেখার চেষ্টা করবা, যে একই ধরনের কালার যেন থাকে। পাশাপাশি আমরা আরো কিছু টেস্ট করি, যেটা কি গন্ধ পরীক্ষা। দেখো এগুলো হতে দুর্গন্ধ নির্গত হবে না, কারণ আমরা কাঠের একটা সুন্দর একটা গন্ধ আছে, বিভিন্ন কাঠের সুন্দর সুন্দর গন্ধ আছে, এই গন্ধটা যেন থাকে। শব্দ, এগুলো হাতুড়ি দিয়ে আঘাত করলে শব্দ হবে, অর্থাৎ ধাতব শব্দ হবে। তাহলে বন্ধুরা অবশ্যই খেয়াল করবা গন্ধ এবং শব্দ পরীক্ষা। এরপরে আমরা আসি, দেখো বন্ধুরা এখানে একটা কাঠ দেখা যাচ্ছে, এই কাঠের একটা বিশাল বৈশিষ্ট্য। দেখো কাঠের ভিতরে যে কালারটা, এই কালারটা এক্সিলেন্ট একটা কালার। অর্থাৎ এটা কি, আমি যখন একটা কাঠ বয়সে বাড়ার সাথে সাথে এই যে কালারটা আসে, আস্তে আস্তে দেখো এটা কিন্তু গোল মানে বৈশার বৃক্ষ, এটা বাইরে দিকে আস্তে আস্তে সার হয়ে যাচ্ছে। দেখো এই যে বিশাল একটা অংশ সার, মানে এটাকে বলে আমরা সারি কাঠ। যখন এই কালারটা এইখানে দেখবা যে একটা কালার, আবার মাঝখানে আরেক কালার, এদিকে আরেক কালার, তার মানে কি সারি কাঠের পরিমাণ কম, বাট এটা সারি কাঠের কিন্তু পরিমাণ অনেক বেশি। তাহলে আমরা কি দেখবো, যে কালার যখন গাঢ় কালার হবে দেন এটা একটা সারি কাঠ। অর্থাৎ সার কাঠ কখন হবে, যখন রস কমে যাবে। দেখো বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে এ সার হবে, এবং পাশাপাশি আমরা কি দেখবো, এই কাঠের মধ্যে রসটা যেন কম থাকে। রস যদি থাকে তাহলে কিন্তু কাঠটা শুকাইতে অবশ্যই শুকানো দরকার, না হলে ব্যবহার করলে দেখা যায় বাঁকা হয়ে যাবে। রস মুক্ত হতে হবে। 2 সার কাঠ, এই যে সার হচ্ছে এই সার কাঠই হতে হবে। এরপর যে আমরা দেখব আরো কিছু টেস্ট, সেটা কি দেখো ঘনত্ব। দেখো বন্ধুরা আমরা কাঠ এটার একটা ওয়েট মানে উঠায় দেখতে পারি যে ওজন কত, বা এর যে ভিতরের আঁশগুলি কত তীক্ষ্ণ। দেখো বন্ধুরা কত তীক্ষ্ণ কাঠ, তার মানে এর ঘনত্ব যত বেশি ওই কাঠটা তত ভালো, আর ঘনত্ব যত কম ওই কাঠটা তত দুর্বল। দেখো বন্ধুরা বেশ ঘন এই কাঠগুলি, তাহলে কি এর ঘনত্বের উপর আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি এটা ভালো না মন্দ। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা আসি, আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম। আজকের এই অধ্যায় শেষে আমরা শিখলাম ইটের মাঠ পরীক্ষা। বন্ধুরা দু একটা কি বলতে পারবা? চমৎকার। দুইটি ইটকে পরস্পর আঘাত করলে ধাতব বর্ণ সব শব্দ হবে। টি আকৃতিতে 4 থেকে 5 ফিট উপর থেকে ফেলে দিলে ভাঙবে না। নখ দিয়ে আঁচড় কাটা যাবে না। তাহলে ইটের কিছু মাঠ পরীক্ষা দেখলাম। বালির মাঠ পরীক্ষা আমরা কি করি, কাদা আছে কিনা, লবণ আছে কিনা এবং কয়লা আছে কিনা এই বিষয়গুলি টেস্ট করি। সিমেন্টের মাঠ পরীক্ষা আমরা কি করি, এর সূক্ষ্মতা টেস্ট করি, এর তাপমাত্রা টেস্ট করি, এর ম্যানুফ্যাকচারিং ডেট টেস্ট করি। এই যে কিছু কিছু বিষয়গুলি তোমরা অবশ্যই খেয়াল রাখবা। পাশাপাশি পাথরে আমরা কি করি, বাহ্যিক দর্শনের টেস্ট করি, ওয়েট টেস্ট করি, ক্ষয় টেস্ট করি এবং কালার টেস্ট করি। সর্বোপরি কাঠের মাঠ পরীক্ষাতে আমরা কি করি, আমরা চেষ্টা করি এর সমবর্ণ আছে কিনা, এর ঘনত্ব ঠিক আছে কিনা, এর সারি কিনা, সার কাঠ কিনা, এর রস মুক্ত কিনা। যদি রস মুক্ত হয় তাহলে অবশ্যই আমরা বলবো এটা ভালো কাঠ। তাহলে বন্ধুরা আজকের এই অধ্যায়ে আমরা যা পড়লাম এবং যা শেখার চেষ্টা করলাম, তোমরা বারবার দেখে এরা বোঝার চেষ্টা করবা এবং শেখার চেষ্টা করবা। কারণ এই টেস্টগুলি তোমরা যখন ফিল্ডে কাজ করতে যাবা তোমাকে অবশ্যই করতে হবে। তুমি যদি এই টেস্টগুলি করতে পারো দেখবা যে তোমার দক্ষতা এবং তোমার এক্সপেরিয়েন্স অনেক বেড়ে যাবে, এবং তোমাকে
সবাই সম্মান দিবে এবং তোমার স্যালারি রেঞ্জটাও বেড়ে যাবে। যদি এইভাবে প্রতিটা টেস্ট তুমি করতে পারো এবং মালামাল দেখেই বলতে পারো যে এটা ভালো না মন্দ, এতে কিন্তু তোমার অনেক পারফরমেন্স গ্রো করবে এবং সেক্ষেত্রে তুমি ভালো অবস্থান ক্রিয়েট করতে পারবে। তাহলে বন্ধুরা চলো এবার পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটা কি? ইটের মাঠ পরীক্ষা বর্ণনা করো, বালির মাঠ পরীক্ষা বর্ণনা করো, সিমেন্টের মাঠ পরীক্ষা বর্ণনা করো। এই তিনটি কাজ তোমরা সুন্দর করে তোমাদের সেশনাল খাতায় তুলে রাখবা এবং চেষ্টা করবা ইন্টারনেটের সাহায্য নিয়ে কাজগুলি করবা। কারণ তুমি যত আপডেট থাকবা তত কিন্তু তুমি ফিল্ডের জন্য উপযুক্ত হিসেবে কাজ করতে পারবা। কারণ ইন্টারনেটে যে তথ্যগুলি পাবা সেই তথ্যগুলি অনেক আপডেট তথ্য, অনেক এবং অনেক এক্সপার্টের থেকে তথ্যগুলি তুমি পাবা। আর শুধুমাত্র বইয়ের মধ্যে যদি থাকো, বইটা কিন্তু অনেক ব্যাকডেটেড একটা বই। আমরা বলবো টেকনিক্যাল এডুকেশনে যারা পড়ে তারা চেষ্টা করবা ইন্টারনেটের মাধ্যমে নিজেকে আপডেট রাখার জন্য। তোমরা অবশ্যই নেট ব্যবহার করবা এবং বিষয়গুলি বোঝার চেষ্টা করবা। বিভিন্ন ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলি দেখবা। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।